আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এক প্রতিশোধ অভিযানে শতাধিক ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা, হতাহত 230 হায়না, আইআরজিসি। বড় হামলার পূর্বাভাস, সৌদি কাতার আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান। হোয়াইট হাউস সন্ত্রাসী প্রতিষ্ঠান, মিথ্যাবাদী ও সন্ত্রাসী ট্রাম্প আমার প্রেসিডেন্ট নয়, অস্কার জয়ী মর্গান ফ্রিম্যান। বাংকার বাস্টার দিয়েও ইরানের অস্ত্রের কিনারা পাচ্ছে না যুক্তরাষ্ট্র, ইসরায়েল। লারিজানির জানাজায় লাখো ইরানের ঢল। শহীদের রক্তে বিপ্লব আরো শক্তিশালী হয়, লারিজানির শেষ বার্তা। ইরান যুদ্ধের মাঝপথে যুক্তরাষ্ট্রে ফিরছে 30 ঘন্টা চলতে থাকা সেই মার্কিন রণতরী। ইরানের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে 111 গুপ্তচর গ্রেপ্তার। গঙ্গা নদীতে ইফতার করার অপরাধে ভারতে 14 মুসলিম গ্রেপ্তার। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। এক প্রতিশোধ অভিযানে শতাধিক ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা, হতাহত 230 হায়না। আইআরজিসির ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী জানিয়েছে, দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ডক্টর আলী লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তেল আবিব শহরে 100টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে হতাহত হয়েছে 2 শতাধিক ইসরায়েলি। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে চলমান অপারেশন ট্রু প্রমিস 4 এর 61তম ধাপে এসব হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক শীর্ষ কর্মকর্তা ডক্টর লারিজানির শাহাদাতের প্রতিশোধ নিতে বহু ওয়ারহেড বিশিষ্ট খোররমশার 4 ও কাদের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ ও খেইবার শেকান প্রজেক্টাইল ব্যবহার করে লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালানো হয়েছে। আইআরজিসি দাবি করে, এই তীব্র ও দ্রুতগতির হামলায় খোররমশাহর 4 ও কাদের ক্ষেপণাস্ত্র দখলকৃত ভূখণ্ডের কেন্দ্রস্থলে 100টির বেশি সামরিক ও নিরাপত্তা স্থাপনায় কোনো বাধা ছাড়াই আঘাত হেনেছে। এই সাফল্যের পেছনে জায়নবাদী শাসনের বহুমাত্রিক ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার ফল বলে উল্লেখ করেছে আইআরজিসি। আইআরজিসি আরও দাবি করেছে, এ পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস 4 এর হামলায় 230 জনের বেশি ইসরায়েলি নিহত বা আহত হয়েছে। তেল আবিব ছাড়াও দখলকৃত নগর আল কুদস, হাইফা বন্দর নগরী, প্রযুক্তি কেন্দ্র বেয়ার সেবা এবং নেগেভ মরুভূমি সহ বিভিন্ন সংবেদনশীল ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। এছাড়া কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও এই প্রতিশোধমূলক হামলার আওতায় এসেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। বড় হামলার পূর্বাভাস, সৌদি কাতার আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান। ইসরায়েল ইরানের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে ভয়াবহ হামলা চালানোর পর পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। মিডল ইস্ট আই এর প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার পর ইরান সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতকে তাদের নিজস্ব পেট্রোকেমিক্যাল ও জ্বালানি স্থাপনাগুলো দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এই সতর্ক বার্তা থেকে এই অঞ্চলে একটি বড় ধরনের পাল্টা হামলার জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মূলত দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় এই কঠোর অবস্থান নিয়েছে তেহরান। উদ্ভূত পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব অর্থনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হোয়াইট হাউস সন্ত্রাসী প্রতিষ্ঠান, মিথ্যাবাদী ও সন্ত্রাসী ট্রাম্প আমার প্রেসিডেন্ট নয়, অস্কার জয়ী মর্গান ফ্রিম্যান। ইরানের বিরুদ্ধে যুদ্ধের আগুন প্রজ্বলনের দায়ে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তারা যখন একে একে প্রতিবাদ ও নিন্দা শুরু করেছেন, তখন তাদের সঙ্গে অনেকটা একই সুরে ও এমনকি আরো এক ধাপ এগিয়ে কথা বললেন বিখ্যাত মার্কিন অভিনেতা মর্গান ফ্রিম্যান। অস্কার বিজয়ী হলিউডের এই বিখ্যাত অভিনেতা সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, হোয়াইট হাউস একটা সন্ত্রাসী প্রতিষ্ঠান। তিনি আরো লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প একজন সন্ত্রাসী, বর্ণবাদী, মিথ্যাবাদী ও অপরাধী এবং সে আমার প্রেসিডেন্ট নয়। সম্প্রতি সন্ত্রাস মোকাবেলা বিষয়ক মার্কিন জাতীয় কেন্দ্রের প্রধান জোসেফ কেনেট গতকাল ইরানে মার্কিন আগ্রাসনের আসল কারণ তুলে ধরে সামাজিক মাধ্যম এক্সে তার পদত্যাগের কথা ঘোষণা করেছেন। ট্রাম্পকে মিথ্যাবাদী হিসেবে উল্লেখ করে কেনেট বলেছেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি ছিল না এবং এটা খুবই স্পষ্ট
স্পষ্ট যে আমরা ইসরায়েলের চাপে পড়ে এই যুদ্ধ শুরু করেছি, তাই আমি আমার পদ থেকে ইস্তফা দিলাম। জোসেফ কেনেট এই চিঠিতে মার্কিন প্রেসিডেন্টকে আরো বলেছেন, ইরানি হামলা করা হলে খুব দ্রুত ও নিশ্চিত বিজয় অর্জন করা যাবে বলে যে দাবি করা হয়েছে তা ছিল প্রকাশ্য মিথ্যা। ইসরায়েলিরা ইরাকের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে নামাতেও ঠিক এই একই অপকৌশল ব্যবহার করেছিল। বাংকার বাস্টার দিয়েও ইরানের অস্ত্রের কিনারা পাচ্ছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত 28 ফেব্রুয়ারির ওই অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানের নেতৃত্বকে নির্মূল করা। শীর্ষ নেতার এই প্রস্থান ইরানিদের হৃদয়ে দাবানলের স্ফুলিঙ্গের মতো আঘাত হানে। খামেনির শূন্যতায় আগাম নির্দেশনা অনুযায়ী বিপ্লবী গার্ড বাহিনীর সকল ইউনিটের মধ্যে ভাগ হয়ে যায় সামরিক ক্ষমতা। ফলে পাল্টা হামলা চালানোর মধ্য দিয়ে পূর্ণ মাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়ে ইরান। এমনকি তারা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবও নাকচ করে দিয়েছে। ইরান আগে থেকেই বলে আসছে তাদের বহু ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ উন্নত সমরাস্ত্র অত্যন্ত সুরক্ষিত জায়গায় সংরক্ষিত। এসব সমরাস্ত্রকে টার্গেট করে বাংকার বাস্টার বোমা ব্যবহার করে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে ইরানের হামলা কোনো মতেই থামানো যাচ্ছে না। সর্বশেষ ইরানের সাবেক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ডাক্তার আলী লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তেল আবিব শহরে 100টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আইআরজিসি। তাদের দাবি এতে হতাহত হয়েছে 2 শতাধিক ইসরায়েলি। ফলে যুক্তরাষ্ট্রের তৈরি বাংকার বাস্টার বোমার কার্যকারিতা নিয়ে সংশয় দেখা যাচ্ছে। এছাড়া এও ধারণা করা হচ্ছে যে ইরানের মিসাইল সিটি মাটির এতটাই গভীরে যেখানে বাংকার বাস্টার বোমা পৌঁছাতে পারছে না। ইরান তার অনেক অস্ত্র গভীর ভূগর্ভে সংরক্ষণ করছে এমন সন্দেহ থেকে যুক্তরাষ্ট্র 5000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করছে এই যুদ্ধে। তবে এই ধরনের হামলার ক্ষেত্রে দুটি পরিচিত বোমার কথা উঠে এসেছে। একটি হলো GBU-28 লেজার নির্দেশিত বোমা এবং অপেক্ষাকৃত নতুন GBU-72 উন্নত 5000 পাউন্ডের পেনিট্রেটর। এর মধ্যে GBU-72 ব্যবহারের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। 2021 সালে প্রথম পরীক্ষা চালানো এই বোমাটি একটি বড় যৌথ সরাসরি আঘাতকারী নির্ভুল অস্ত্র, যা স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানের কার্যকারিতা নিয়ে বিবিসির প্রতিবেদনেও সংশয় প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন অবকাঠামোর ওপর একাধিক হামলা চালালেও তেহরানের অস্ত্র ভান্ডার এখনো বড় ধরনের হুমকি হিসেবে রয়ে গেছে। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি, বাসিজ কমান্ডার মেজর জেনারেল গোলাম রেজা সোলাইমানি এবং কয়েক ডজন নৌসেনার জানাজা। আজ বুধবার তেহরানে বিশাল জনসমুদ্রে তাদের শেষ শ্রদ্ধা জানায় দেশবাসী। তেহরানের শহীদদের এই জানাজায় বিশাল জনসমাগম ঘটে। সরকারি কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষ এই শোকানুষ্ঠানে অংশ নেন। এর আগে গত 17 মার্চ তেহরানে গণহত্যাকারী ইসরায়েলের বিমান হামলায় আলী লারিজানি তার ছেলে সহ শহীদ হন। এছাড়া বাসিজ কমান্ডার মেজর জেনারেল গোলাম রেজা সোলাইমানিও তেহরানে দখলদার ইসরায়েলের যুদ্ধ বিমানের হামলায় প্রাণ হারান। এই অনুষ্ঠানে গত 4 মার্চ শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় ক্ষতিগ্রস্ত দেনা ডেস্ট্রয়ারের কয়েক ডজন ইরানি নৌসেনার জানাজাও সম্পন্ন হয়। গত 28 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে হত্যার পর মার্কিন ও ইসরায়েলি শাসক গোষ্ঠী ইরানের বিরুদ্ধে উস্কানিহীন ও ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এই হামলায় ইরানের সামরিক ও বেসামরিক অবস্থানগুলোতে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার কারণে প্রচুর হতাহত এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও অধিকৃত অঞ্চল এবং আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা অভিযান পরিচালনা করেছে। সূত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট ও তাসনিম নিউজ এজেন্সি। শহীদের রক্তে বিপ্লব আরো শক্তিশালী হয়, লারিজানির শেষ বার্তা। ইরানের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন ইসরায়েলি বিমান হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর লারিজানিকে ইরানের নেতা হিসেবে বিবেচনা করেছিল ইসরায়েল। দেশটির ধারণা লারিজানির মৃত্যুতে নেতৃত্বের ক্ষতি হবে। গত 16 মার্চ এক ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন
ইরানের অন্যতম নীতি নির্ধারক আলী লারিজানি। মৃত্যুর মাত্র কয়েকদিন আগে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেছিলেন, শীর্ষ নেতাদের হত্যা করে ইরানকে দুর্বল করা যাবে না, বরং এতে বিপ্লব আরও শক্তিশালী হবে। তার ভাষায়, আমাদের হত্যা করুন, আমাদের জাতি আরো বেশি জাগ্রত হবে। সাক্ষাৎকারে লারিজানি তার আধ্যাত্মিক গুরু আয়াতুল্লাহ খামেনির উদ্ধৃতি টেনে বলেন, আয়াতুল্লাহ খামেনি এবং আমাদের সেনাপতিদের শহীদ করার পর তারা মনে করছে অনেক বড় ক্ষতি হয়েছে, কিন্তু এই দেশের মানুষ সচেতন। খামেনির শাহাদাতের পর মানুষ শোককে শক্তিতে রূপান্তর করে বিপ্লবের পাশে দাঁড়িয়েছে। শহীদরা বিপ্লবকে আরো বেগবান করে। গত 13 মার্চ তেহরানে আয়োজিত কুদস দিবসের র্যালিতে লারিজানিকে শেষবারের মতো জনসম্মুখে দেখা গিয়েছিল। সেখানে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ট্রাম্পের সমস্যা হলো তিনি বোঝেন না যে ইরানি জাতি কতটা পরিপক্ক এবং সংকল্পবদ্ধ। নিজের দিকে খেয়াল রাখুন, নইলে আপনিই নির্মূল হয়ে যেতে পারেন। তিনি দাবি করেন, ইসরায়েলি এবং মার্কিন অভিযান অপারেশন এপিক ফিউরি ধীরে ধীরে তার তেজ হারিয়ে ফেলছে। 67 বছর বয়সী আলী লারিজানি ছিলেন ইরানের একটি প্রভাবশালী আলেম পরিবারের সন্তান। 1979 সালের ইসলামী বিপ্লবের পর তার পরিবার ক্ষমতার কেন্দ্রে উঠে আসে। ইরাক-ইরান যুদ্ধের সময় রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা লারিজানি পরবর্তীতে ইরানের জাতীয় সম্প্রচার মাধ্যমের প্রধান হন। টানা 12 বছর তিনি পার্লামেন্ট স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের বিরুদ্ধে চলমান লড়াই থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে। এরই মধ্যে বন্দরের দিকে রওনা দিয়েছে, এমনটাই জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা। জাহাজটির লন্ড্রি অংশে আগুন এবং টয়লেট সেকশনে সমস্যা দেখা দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। এতে অন্তত 2 নাবিক আহত হয়েছেন, তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, বিষয়টি স্পর্শকাতর হওয়ার ওই কর্মকর্তার নাম প্রকাশ করতে চাননি। তিনি জানান, জাহাজটি বর্তমানে লোহিত সাগরে অবস্থান থেকে গ্রিসের ক্রিট দ্বীপের সুদা উপসাগরে যাবে। গত ফেব্রুয়ারির শেষ দিকে লোহিত সাগরে যাওয়ার পথে জাহাজটি একবার সুদা উপসাগরে থেমেছিল। মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জাহাজটির অবস্থা ও ফোর্ডের সঙ্গে থাকা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলো অঞ্চলে থাকবে কিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। আরেক প্রতিরক্ষা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফোর্ডের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ লোহিত সাগরেই কার্যক্রম চালিয়ে যাবে। 1 লাখ টন ওজনের এই পারমাণবিক শক্তিচালিত রণতরীটিতে 4000-এর বেশি মানুষ রয়েছে। জাহাজের লাগা আগুন সম্পর্কে মার্কিন সামরিক বাহিনী বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে নাবিকদের 30 ঘন্টার বেশি সময় লেগেছিল এবং 600-এর বেশি ক্রু তাদের শোবার জায়গা হারিয়েছেন। ইরান জুড়ে সবগুলো প্রদেশেই অভিযান চালিয়ে 111 জন গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুরনো রাজতন্ত্র পুনরুজ্জীবনের অভিযোগ আনা হয়েছে এবং অনেকের কাছ থেকে অস্ত্র জব্দ করা হয়েছে। খবর আল জাজিরার। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, দেশ জুড়ে পরিচালিত এক নিরাপত্তা অভিযানে তারা বিরোধী রাজতন্ত্রী গোষ্ঠীর ডজন খানেক সেল ভেঙে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা 4 জন কথিত গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এই খবর জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, রাতারাতি 26টি প্রদেশ জুড়ে 111 জনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে বলেও দাবি করা হয়। এছাড়া হামদান ও পশ্চিম আজারবাইজান প্রদেশে যুক্তরাষ্ট্র সরকার ও তার সহযোগী গোয়েন্দা সংস্থাগুলোর 4 জন গুপ্তচরকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। মন্ত্রণালয়ের ভাষ্য, এই বিশ্বাসঘাতক গুপ্তচররা নিরাপত্তা বাহিনীর সদর দপ্তর, সরঞ্জাম ও মোতায়েনের অবস্থান শত্রুপক্ষকে জানিয়ে দিচ্ছিল। গঙ্গা নদীতে ইফতার করার অপরাধে ভারতে 14 মুসলিম গ্রেপ্তার। গঙ্গা নদীতে নৌকায় চড়ে ইফতার করার সময় মাংস ভক্ষণ এবং উচ্ছিষ্ট হাড় নদীতে ফেলার অভিযোগে 14 জন মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের বারাণসী পুলিশ। সোমবারের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশের দাবি, ধৃতদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং নদী দূষণ সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। বারাণসী পুলিশ কমিশনারের এসিপি বিজয় প্রতাপ সিং জানান, গত 16 মার্চ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় গঙ্গার বুকে চলন্ত নৌকায় একদল যুবক চিকেন বিরিয়ানি দিয়ে ইফতার সারছেন। এই ঘটনার পর ভারতীয় জনতা যুব মোর্চার
নগর সভাপতি রজত জয়সওয়ালের অভিযোগের ভিত্তিতে তদন্ত দল গঠন করে 14 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সহিংসতা 2023-এর বিভিন্ন ধারায় ধর্মীয় অবমাননা ও উপদ্রব সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে 1974 সালের জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনেও মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, পবিত্র গঙ্গায় আমিষ বর্জ্য ফেলে নদীর বিশুদ্ধতা ও ধর্মীয় পবিত্রতা নষ্ট করা হয়েছে। অভিযোগকারী রজত জয়সওয়াল বলেন, বিন্দু মাধব ধরহারা মন্দিরের সামনে এই ধরনের কাজ সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা ভিডিও প্রমাণ সহ প্রশাসকের কাছে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছিলাম। অন্যদিকে বারাণসীর আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদের যুগ্ম সম্পাদক SM ইয়াসিন ঘটনার নিন্দা জানালেও আইনি পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ইফতার কোনো পিকনিক নয়, এটা একটা ইবাদত। নদীতে এমন আয়োজন ইসলাম সমর্থন করে না। তবে যেভাবে FIR করা হয়েছে তা দেখে মনে হচ্ছে এটি কেবল মুসলিমদের হেনস্থা করার উদ্দেশ্যে করা হয়েছে। বর্তমানে আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বারাণসী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। এক প্রতিশোধ অভিযানে শতাধিক ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা, হতাহত 230 হায়না, IRGC। বড় হামলার পূর্বাভাস, সৌদি কাতার আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান। হোয়াইট হাউস সন্ত্রাসী প্রতিষ্ঠান, মিথ্যাবাদী ও সন্ত্রাসী ট্রাম্প আমার প্রেসিডেন্ট নয়, অস্কার জয়ী মর্গান ফ্রিম্যান। বাংকার বাস্টার দিয়েও ইরানের অস্ত্রের কিনারা পাচ্ছে না যুক্তরাষ্ট্র, ইসরায়েল। লারিজানের জানাজায় লাখো ইরানের ঢল। শহীদের রক্তে বিপ্লব আরো শক্তিশালী হয়, লারিজানের শেষ বার্তা। ইরান যুদ্ধের মাঝপথে যুক্তরাষ্ট্রে ফিরছে 30 ঘন্টা চলতে থাকা সেই মার্কিন রণতরী। ইরানের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে 111 গুপ্তচর গ্রেপ্তার। গঙ্গা নদীতে ইফতার করার অপরাধে ভারতে 14 মুসলিম গ্রেপ্তার। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।